হাসিনা কি সত্যি সত্যি ভারত থেকে বিতাড়িত হয়ে বেওয়ারিশ হতে যাচ্ছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিভাবক ও ওয়ারিশ ওই ভারত রাষ্ট্রটি 5 আগস্ট থেকেই সেখানে বউয়ের মতো সুবিধা নিয়ে বসবাস করছেন, যাকে বলে জামাই আদর টাইপের সুবিধা। বিশাল বাংলো, খাবার, ঘোরাফেরার জন্য গাড়ি, আরও কত কিছু দিয়ে তাকে লালন পালন করছে ভারত সরকার। 75-এর সময়েও সেই ভারতই আশ্রয়ের নিরাপদ জায়গা, আবার এই 5 আগস্ট থেকেও নিরাপদ জায়গা ওই ভারতই। এবার সেই প্রিয় ভারত থেকেই কি সত্তরই বিতাড়িত হতে যাচ্ছেন শেখ হাসিনা? হয়ে যাচ্ছেন বেওয়ারিশ? মুম্বাই পুলিশের তথ্য মতে বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী একজন কথিত বাংলাদেশি। এমন ঘোষণার পর ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন শিবসেনার এমপি সঞ্জয় রাউত। সোমবার তিনি বলেছেন, ভারত থেকে সব কথিত বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত। এটা শুরু হওয়া উচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছর ভারতে আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন এমপি সঞ্জয়। এই খবর দিয়েছে বার্তা সংস্থা ANI। সাইফ আলী খানের ওপর হামলাকারী সম্পর্কে প্রশ্ন রেখে সঞ্জয় রাউত বলেন, কে বলেছে তিনি বাংলাদেশি? বিজেপি। তারা দাবি করছে সাইফ আলী খানের উপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আন্তর্জাতিক ষড়যন্ত্র কি? একজন অভিনেতার উপর হামলা হয়েছে, জনগণকে সত্যটা বলা উচিত। যদি তিনি অর্থাৎ হামলাকারী বাংলাদেশি হন, তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। এটা অমিত শাহের দায় এবং এজন্য তার পদত্যাগ করা উচিত। সঞ্জয় রাউত আরও বলেন, সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়া উচিত, আর এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন। এর কারণ মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচন। যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চাই, তখনই বিজেপি আমাদেরকে থামিয়ে দেয়। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে। 10 দিন আগে তারা লাভ জিহাদের অভিযোগে অভিযুক্ত করেছে সাইফ আলী খানকে, আর এখন তারা তাকেই নিয়ে উদ্বিগ্ন। তিনি আরও বলেন, সাইফ আলী খানের ছেলের নাম তৈমুর। তাদের লোকজন তাকে নিয়েও বাজে সব কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব তথ্য পেয়েছেন। এখন তৈমুর হয়ে উঠেছে তাদের ভালোবাসার প্রতীক। সাইফ আলী খানের ওপর ছুরি হামলা হয় 16 জানুয়ারি। ওই দিন বান্দ্রায় তার বাড়িতে হামলা চালানো হয়। হাম তারকা সাইফ আলী খান গুরুতর জখম থেকে স্থিতিশীল আছেন। বিশেষ করে তার ঘাড়ের মেরুদণ্ডে ছুরিকাঘাত করা হয়েছে। মুম্বাই পুলিশ সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদকে আটক করে রিমান্ডে নিয়েছে। পুলিশ বলেছে তার বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে। পুলিশের দেয়া বিবৃতি অনুযায়ী শেহজাদ চুরি করার উদ্দেশ্যে সাইফ আলী খানের বাসভবনে প্রবেশ করে, কিন্তু বাড়িতে সাইফ আলী খান উপস্থিত থাকায় তাকে ছুরিকাঘাত করে শেহজাদ। এতে তিনি মারাত্মক আহত হন। হামলাকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়েছে। ওদিকে সোমবার সকালে সাইফ আলী খানের বর্ষিয়ান মা ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে দেখা যায় লীলাবতী হাসপাতালে। সেখানেই চিকিৎসা নিচ্ছেন তার ছেলে সাইফ আলী খান, তার স্ত্রী ও অভিনেত্রী কারিনা কাপুর খান, মেয়ে সারা আলী খান, ছেলে ইব্রাহিম সহ অন্যরা নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন। হাসিনাকে নিয়ে ভারতের পত্রপত্রিকায় এখনও চটকদার নানা খবর প্রকাশিত হচ্ছে। সাম্প্রতিক এক খবর, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের প্রথম দিকে সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন এবং সামরিক বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন নিশ্চিত করার কথা হয়, যাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। এক প্রতিবেদনে দ্য হিন্দু এই তথ্য জানিয়েছে। পত্রিকাটির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগ আমলের শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমরা সে সময়ে গণভবনে উপস্থিত ছিলাম এবং ক্রমাগত পরিকল্পনা করছিলাম কিভাবে ছাত্র বিক্ষোভের সমাধান করা যায়। তবে আমাদের মধ্যে কেউ কেউ মনে করেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই কারণেই লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল। 2024 সালের ছাত্র বিক্ষোভকারী নেতাদের সঙ্গে আলোচনা পরিচালনা করেছিলেন বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, 2024 সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। যখন শেখ হাসিনা চীনে রওনা হন
এবং তার সরকারের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন তীব্র বিক্ষোভের রূপ ধারণ করে। ছাত্ররা যখন এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ দাবি করে, তখন চৌধুরীকে শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কারীদের সাথে আলোচনা করতে বলেছিলেন। পরে অবশ্য ছাত্র বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠলে চৌধুরী আত্মগোপনে চলে যান। তিনি সাক্ষাৎকারে বলেন, আগামী দিনে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নির্ভর করবে মার্কিন যুক্তরাষ্ট্রে আগত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোভাবের ওপর। তিনি মনে করিয়ে দেন যে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলের, বিশেষ করে পশ্চিম এশিয়ার ঘটনাবলী থেকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়। তবে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, সিরিয়া ও ইরাকের মতো তাদের ভাষায় ইসলামিক চরমপন্থীদের জন্য বাংলাদেশ যেন নতুন আবাসে পরিণত না হয়, যেগুলো গত এক দশকে ঘাঁটি হিসেবে কাজ করেছিল। হিজবুত তাহরির এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের মতো তাদের ভাষায় চরমপন্থী গোষ্ঠীগুলোর সম্প্রসারিত ঘাঁটি সম্পর্কে তিনি সতর্ক করেন। তিনি গত কয়েক মাস ধরে হিজবুত তাহরিরের ক্রমবর্ধমান প্রভাবের দিকে ইঙ্গিত করে বলেন যে এই সংগঠনটি 11 জানুয়ারি বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিল। তাই এই জাতীয় দলগুলিকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়। এরা শুধু এই অঞ্চল নয়, আন্তর্জাতিক ব্যবস্থাকেও প্রভাবিত করতে সক্ষম। ক্ষমতার নেশায় পেয়ে বসেছিল শেখ হাসিনাকে। একদিন যে ক্ষমতা ছাড়তে হবে, এটা তার অভিধানে ছিল না। কাঁচের পেছনে অন্য ইতিহাস লুকিয়ে আছে, তা তিনি মানতেন না। প্রতিশোধের আগুন জ্বলছিল তার ভেতরে। যে করেই হোক বাবার হত্যার বিচার করতে হবে। এজন্য তিনি নিজের দলকে বলি দেন, গড়ে তোলেন একটি বিশেষ বাহিনী, যাদের কাজ ছিল ছায়ার সঙ্গে যুদ্ধ করা। পরিবার ছিল তার কাছে মুখ্য। চারদিকে মানুষ খুন হচ্ছে পরিকল্পিতভাবে, কিন্তু ভাব দেখাতেন তিনি কিছুই জানেন না। তার অভিনয় ছিল নিখুঁত, নীরব সাক্ষী ছিল জনগণ। দেশ থেকে টাকা বিদেশ যাচ্ছে, তিনি লোক দেখানো তদন্ত কমিটি করতেন, অথচ তার জানা মতেই কারবারিরা নানা কৌশলে টাকা লুট করে নিয়ে গেছে। আখেরে দেখা গেল দেশটা ফোকলা হয়ে গেছে। ক্ষমতা আর টাকা ছাড়া তিনি কিছুই বুঝতেন না। শুরুতে অবশ্য দেশটা গড়ার জন্য প্রচণ্ড পরিশ্রম করেছেন, কিন্তু অন্যায় অবিচার যখন নিত্যদিনের সঙ্গী, তখন তিনি আরও বেপরোয়া হয়ে গেলেন। মিডিয়া সম্পূর্ণ কবজায়, বুদ্ধিজীবীরা নির্বাক, লোভের কাছে তারা নিজেদের বিকিয়ে দেন। তার শাসনের শুরুটা ছিল আলোচিত এবং রহস্যজনক। 1996 থেকে 2001 সন পর্যন্ত অন্য এক হাসিনা। সুযোগও ছিল কম, ক্ষমতা নিরঙ্কুশ ছিল না। 2001 নির্বাচনে হেরে গিয়ে আরও ফুঁসে ওঠেন। অবাস্তব কিছু বিষয় সামনে এনে নিজেকে আরও ক্ষমতা পাগল করে তোলেন। কৌশল আঁটেন, অন্য এক শক্তির সঙ্গে আপোষ করেন। তখন দেশ আর জনগণ তার কাছে তুচ্ছ। বিএনপির ব্যর্থতার সুযোগে পর্দার আড়ালের শক্তির সঙ্গে যান সমঝোতায়, আর এই সমঝোতা করেন বিদেশে বসেই। সই করেন আসন ভাগাভাগির এক অলিখিত চুক্তিতে। 2008 নির্বাচনের নেপথ্যের কারিগররা নিজেদের বাঁচানোর জন্য তৃতীয় পক্ষের দুটি আলিতে রাজি হন। একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার রোজকার ডায়েরি থেকে এ বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। খালেদা জিয়া জানতে পেরে নির্বাচনমুখী হতে চাচ্ছিলেন না, কিন্তু জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এখানে বাঁধ সাধেন। বলেন, কি সর্বনাশ, আমরা জয়ী হতে যাচ্ছি, নির্বাচন বয়কট করা হবে, মস্ত বড় রাজনৈতিক ভুল। সেনাদের পাতানো ছকে পা দিয়েছিলেন মুজাহিদ। এর কঠিন মূল্য দিয়েছেন জামায়াত নেতারা, মুজাহিদ নিজেও। যুগে যুগে জামায়াত নেতারা এভাবেই নিজেদের সর্বনাশ ডেকে এনেছেন। খালেদা জিয়া একবার ক্ষমতার স্বাদ দিয়েছিলেন। হাসিনা বিশ্বাস করতেন ভারত আছে, তাই দুনিয়ার আর কাউকে পরোয়া করার দরকার নেই। অথচ পশ্চিমা শক্তি তার শাসন ক্ষমতার শুরুতে সমর্থন জুগিয়ে আসছিল। ভারতও তাকে এমন ধারণায় দিচ্ছিল তার কাছ থেকে ক্ষমতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। বিরোধী শক্তিকে এমনভাবে ম্যানেজ করা হবে যাতে তারা কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু তারা বলেছিল কোনো অবস্থাতেই এক দলের শাসন প্রতিষ্ঠা করা যাবে না। তথাকথিত গণতন্ত্রের লেবাস পরিয়ে দিতে হবে। হাসিনা তখন বাকশাল না করে অন্য কায়দায় ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে উদ্যোগী হন। খালেদাকে জেলে নেন এক সাজানো মামলায়। লন্ডনে তারেক রহমানের গতিবিধি লক্ষ্য করার জন্য কোটি কোটি টাকা খরচ করেন। পর্যায়ক্রমে 3 জন করে গোয়েন্দা কর্মকর্তা লন্ডনেই অবস্থান করতেন। কি মজা! জনগণের টাকা এভাবেই অকাজে ব্যবহৃত হতো। এসব কাজে কতিপয় চিহ্নিত ব্যবসায়ী ছিলেন নেপথ্যের কারিগর। বিরোধী রাজনৈতিক শক্তিকে দমনে যা যা করার তিনি সবকিছুই করেছেন। এতে করে দেশ গোল্লায় গেলেও এখন এই হাসিনার এই সমস্ত কীর্তিকলাপের সবই জানে ওই ভারত, করিয়েছেও ভারত। রাষ্ট্রটি আর যাই হোক, তাদের স্বার্থ রক্ষার্থে বাপকেও ছুঁড়ে ফেলতে রাজি। আর হাসিনা তো কোন সই, কোন সখা। দর্শক,
আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।